নির্বাচন কমিশনকে কেন্দ্র করে একটা ঝামেলা পাকানো হচ্ছে, এটা দীর্ঘদিন থেকে খেয়াল করছি এবং আমি নিয়মিতভাবে আমার এখানকার ভিডিওতে বলেছি, আমি টকশোগুলোতে বলছি। এনসিপি বেশ কিছুদিন থেকে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে পারবে না এই আলাপ তুলছেন। এবার এনসিপির হয়ে যিনি সরকারে আছেন, দুজন আছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। অনেকে প্রতিবাদ করবেন তারা কি এনসিপি। যাই হোক, ওই তর্কে এখন ঢুকছি না। জনাব আসিফ মাহমুদ কয়েকদিন আগেই প্রস্তর যুগে স্বাগতম বলে এনসিপির মতো করে স্ট্যাটাস দিয়েছেন। এবার তিনি আবারও এমন একটা দাবি তুলেছেন যেটা ভেরি মাচ অ্যালাইনড টু এনসিপি। তারা কিভাবে প্রেক্ষাপট তৈরি করছেন আমি জনাব আসিফ মাহমুদের বক্তব্যেও আসবো। প্রথম তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা তুলেছেন যখন ঢাকার দক্ষিণের মেয়র ইস্যুতে নির্বাচন কমিশন কেন ইশরাক হোসেনের বিরুদ্ধে আপিল করেননি। আপিল করা ফরজ, আপিল করতেই হবে। আপনি কোনো রায় পছন্দ করতে পারেন না এবং পছন্দ করে আপিলে যাবেন না, সিদ্ধান্ত নিতে পারেন না বলে আমাদেরকে শেখানো হলো। এবং আপিল ইশরাক জিতেছেন মামলায়, তার মানে আপিল হচ্ছে ইশরাকের বিরুদ্ধে, তার মানে সেই নির্বাচন কমিশন এবং জনাব তাপসের পক্ষে তারা ফাইট করবেন না, ইশরাক মেয়র নন, তাপস মেয়র, ইত্যাদি ইত্যাদি উদ্ভট সব কথা। এবং এই উদ্ভট পয়েন্টকে সামনে এনে যখন নির্বাচন কমিশনকে সরিয়ে দেওয়ার কথা হচ্ছিল, তখন বোঝা যাচ্ছিল একটা ঘট পাকানো হচ্ছে। সেই ঘট পাকানো বাড়ছে এখন ধাপে ধাপে। এরপর আসলে প্রতীক নিয়ে সমস্যা। শাপলা প্রতীক চান এনসিপি। নির্বাচন কমিশন জাতীয় ফুল বা প্রতীকে ধরে একটা সব কথা বলে এটা থেকে সরে আসার চেষ্টা করছিলেন। তারা তখন যুক্তি দেন, আমরা এনসিপির ক্ষেত্রে দেখছি যে যাতে ফল কাঁঠাল তো কারো প্রতীক আছে, আমাদের ফুল হতে সমস্যা কোথায়। আর শাপলা কোনো জাতীয় প্রতীক না, এটা জাতীয় প্রতীকের অংশ। এবং এটাকে ভিত্তি করে জনাব সার্জিস আলম, আমি যদি ভুল না করে থাকি, তার স্ট্যাটাস নিয়ে নিউজ হয়েছিল। তিনি বলেছেন যদি প্রতীকের অংশ শাপলা, মানে জাতীয় প্রতীকের অংশ শাপলা যদি দলীয় প্রতীক হতে না পারে তাহলে ধানের শীষও পারে না, কারণ জাতীয় প্রতীকের মধ্যে ধানের শীষও আছে। যদিও ধানের শীষ শাপলার মতো করে নেই, শাপলা একেবারে কেন্দ্রে আছে। কিন্তু আর্গুমেন্ট সেটা না, আমার কাছে আর্গুমেন্ট একটা ভিন্ন মনে হয়। সেটা হচ্ছে যেটা দেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল নির্বাচন কমিশনেরও। শাপলা প্রতীকটা এর আগে আরেকটা রাজনৈতিক দল নাগরিক ঐক্য চেয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে নাগরিক ঐক্যকে না দিয়ে কেন এনসিপিকে দেয়া হবে। আমি তো বরং বলি এনসিপিকে যদি শাপলা প্রতীক দেয়া হয় সেটা এনসিপির জন্যই ভালো হবে না, যে সরকার, নির্বাচন কমিশন টেকনিক্যালি স্বাধীন, কিন্তু প্রশ্ন আসবে সরকার তাকে ইনফ্লুয়েন্স করে এনসিপিকে এটা দেয়াতে বাধ্য করেছে এবং এনসিপির যে কিংস পার্টি তকমা বা ইমেজ সেটা অনেক বেশি এস্টাবলিশড হয়ে যায়। যাই হোক, এটা তারা পছন্দ করছেন না এবং সেটার জন্য তারা আন্দোলন করবেন, সেটার জন্য তারা চাপ দিয়ে যাবেন, সেটা বলেছেন। এটাও নির্বাচন কমিশনের প্রতি একটা অভিযোগের কারণেই তারা এই বাড়াবাড়িটা করছেন বলে আমি মনে করি। তারা বোঝেন না, জানেন না তা না, এখানে খুবই বুঝদার মানুষজন আছেন, বয়সে তরুণ হলেও এদের অনেকেই সব কিছু যুক্তি তর্ক বুদ্ধি তাদের এরকমই আছে, এটা না বোঝার কোনো কারণ নেই। এবার আরেকটা জিনিস সামনে আনা হলো এবং সেটা নিয়ে জনাব আসিফ মাহমুদও মাঠে নামলেন। সেটা হচ্ছে নৌকাকে কোনোভাবে নির্বাচনী প্রতীকের তালিকায় রাখা যাবে না বলে বলছে। তারা বলছেন যে এটা একটা অভিশপ্ত মার্কা, তাই এটা রাখা যাবে না। এখন নৌকা নিয়ে যে যুক্তিটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া আছে আমি এক্স্যাক্টলি পড়ি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা প্রতীক তালিকায় বহাল থাকছে জানিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। দল বিলোপ ঘোষণা করলেও প্রতীক সংরক্ষণে রাখা হয় প্রতীকের মালিক নির্বাচন কমিশন। মানে বেসিক্সটা এরকম হচ্ছে যে আপনি যদি ইভেন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় বা তারা নিজেরা যদি তাদের দোকান বন্ধ করে দেয় তাহলেও নৌকা থেকে যাবে, কাগজে কলমে এই নৌকা প্রতীকটা অন্য কেউ নেবে। এটা হচ্ছে তাদের বক্তব্য। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুকে তিনি এখন, আমি জানি না উনি সহসাই রিজাইন করে এনসিপিতে জয়েন করছেন কিনা, যদি জয়েন করেও থাকেন এই কাজগুলো করা আটার স্টুপিডিটি। মানে বাংলাদেশের এই সরকারকে নিয়ে ডক্টর ছেলে খেলা করেছেন, কিছু বালককে বসে বালখিল্য করাচ্ছেন। মানে উনি যদি ওই দলে জানো সরকারে বসে এই কাজগুলো করা কোনোভাবেই তাদের লিস্ট কোনো বুদ্ধি বা কমন সেন্সেরও পরিচায়ক না। উনি লিখছেন ফেসবুকে, ভেরিফাইড ফেসবুকে তিনি লিখছেন অভিশপ্ত নৌকা মার্কাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন।
সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাচিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসাবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল। নাগরিক হিসাবে সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এগুলো করতে পারেন না, এটা মনে রাখা দরকার আছে। আর একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান কমিশন, যেটা হাসিনার কমিশন না, মজাটা হচ্ছে এই জায়গায় এই কমিশনটা ডক্টর ইউনূসের নিযুক্ত কমিশন, সেই কমিশনকে এই ধরনের প্রশ্নবিদ্ধ করা হয়েছে। মানে নৌকা রাখলেই সেটা আওয়ামী লীগকে আনার জন্য নাও হতে পারে, এটার কোনো কারণ নেই। নির্বাচন কমিশন তার ব্যাখ্যা দিয়েছে। তবে হ্যাঁ, তারা আওয়ামী লীগের একটা জুজুর ভয় দেখাচ্ছেন, আমি কারণটাও জানি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে যে ঠিক আওয়ামী লীগ বিভৎস সব পাপ করেছে তা না, এগুলো সব রাজনৈতিক হিসাব নিকাশ। আওয়ামী লীগ মাঠে থাকলে এনসিপির আর গুরুত্ব থাকে না, জামায়াতেরও আর গুরুত্ব থাকে না। টেকনিক্যালি বলছি, আওয়ামী লীগ যদি কোনো রকমের নির্বাচনে আসতে পারে, এখনও আওয়ামী লীগের এটা খুবই দুঃখজনক। আমাদের দেশের মানুষের এটাকে আমার অসভ্যতা মনে হয় যে এখনও 20% মানুষ আমার বিবেচনায় আওয়ামী লীগের হার্ডকোর সাপোর্টার্স আছে। 20% যদি হয়, আমার বিবেচনায় জামায়াতের সমর্থন পপুলার ভোটের ক্ষেত্রে সর্বোচ্চ 10%, মানে জামায়াতেরও দ্বিগুণ সমর্থন এখনও আছে আওয়ামী লীগের। আর এনসিপি ইজ নট টেস্টেড। তাদের উত্তরাঞ্চলে যেসব সফর হয়েছে তাতে লোক সমাগম হয়েছে। আমি ঠিক জানি না এরা কারা, কিভাবে আসছেন, এগুলো ভোটে ট্রান্সলেটেড হওয়ার আগে আসলে জনসমাগম বা এরকম মানুষজনকে দেখে ডিসাইড করা যাবে না তাদের সমর্থন আসলে ঠিক কোন পর্যায়ে আছে। সুতরাং এনসিপিকে আমরা হিসাবের বাইরেই রাখি। আমি প্রায় বলি এনসিপির আসলে কিছু মানুষজন এখানে আছে বলে আমরা এনসিপিকে পাত্তা টাত্তা দিই। আদারওয়াইজ একটা দল নির্বাচনে যায় নাই, তার কোনো রকম কোনো হিস্ট্রি নাই, সে কত ভোট পাবে কোনো ঠিক ঠিকানা নাই। আদারওয়াইজ তাদের আসলে এই পাত্তা টাত্তা দেওয়ার কথা ছিল না। যাই হোক, এখন আওয়ামী লীগ যদি থাকে তাহলে আমি আগেই বলেছিলাম যে এই দুটো দল এনসিপি এবং জামায়াত নির্বাচনকে নিয়ে ঠ্যাক দিতে পারেন। সেটা হচ্ছে এরকম যে আমরা নির্বাচনে যাব না, সেটা না গেলে প্রকারান্তরে বিএনপি আর তার অ্যালাইন্ড বা তার অ্যালাইরা শুধু মাঠে থাকে, সেই নির্বাচন নিয়ে গ্রহণযোগ্যতার প্রশ্ন আসতে পারে। সেই কারণে আমি মনে করি যে তারা এই ধরনের জুজুর ভয়ে ভুগছেন যে নৌকা থাকলে আবার আওয়ামী লীগ ফেরত আসে কিনা। কাগজে কলমে বলছে আওয়ামী লীগ যদি ফেরত আসে তাদের তো আসলে খুবই বড় রাজনৈতিক সমস্যা আছে। এটা আওয়ামী লীগ বিভৎসতম পাপ করেছে সেটা না, এখন সব মাঠে সব রাজনৈতিক খেলা হচ্ছে, এর বাইরে কিছু আসলে না। কারণ তখন এনসিপি হয়নি, জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠক টৈঠক করে যারা কম পাপ করেছে তাদেরকে নিয়ে আসতে হবে, তবে বলেন নাই, বলেছেন তারাই এখন এনসিপি করেন, আমাদের সামনে সব রেকর্ড আছে। সুতরাং আমরা বুঝতে পারি এগুলো আসলে রাজনীতি, এর মধ্যে সদিচ্ছা বা গভীর ইচ্ছা এগুলো কিছু না। বিশেষ করে কোনো রাজনৈতিক দল যখন কোনো কিছু নিয়ে মাঠে নামে সেটা যৌক্তিক এবং সহি বিষয় হলেও তার সাথে মধ্যে রাজনীতি থাকে। ফলে যে কথাটা বলছিলাম, সবকিছু একত্র করে এখন নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন কমিশনে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করা হচ্ছে। বহুবার বলেছি, বাংলাদেশের নির্বাচন কমিশনই যদি সবকিছু হতো, তারাই যদি নির্বাচন করতো, তাহলে তো হাসিনা ঠিক ছিল। যারা নির্বাচন কমিশনকে সব বলেন, এনসিপি বলুক, আসিফ মাহমুদ বলুক, তারা শেখ হাসিনার মতো কথা বলেন। আই রিপিট, তারা শেখ হাসিনার মতো কথা বলেন। শেখ হাসিনা এই কথা আমাদেরকে বহু বছর শুনিয়েছেন। আসিফ মাহমুদ সহ অন্যান্য এনসিপি নেতারা তো অনেক ছোট ছিলেন। আমরা সেই 11 সাল থেকে, বিশেষ করে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় তখন থেকে অ্যাক্টিভিজম করি। আমরা যখনই বলতাম তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, তোমার মধ্যে শয়তানি আছে, তুমি নির্বাচন ম্যানিপুলেট করবা, তখন শেখ হাসিনা বলতেন নির্বাচন কমিশন স্বাধীন, তাদের হাতে সব ক্ষমতা আছে, তাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক করা হয়েছে, তার আলাদা সচিবালয় আছে, সে সব কিছু, এবং নির্বাচন তারাই করবে, সরকার কোনো নির্বাচন করে না, কনস্টিটিউশনের 20 থেকে 26 সব লেখা আছে, ব্লা ব্লা ব্লা। আজকেও ঠিক একই কথা শুনছি, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবো না, তার মানে নির্বাচন কমিশন নির্বাচন করে। টেকনিক্যালি ভুল না, কিন্তু হাসিনার যুক্তি এটা। বাংলাদেশে আমি আগেও বলেছি, আবারও বলছি, নির্বাচন নিয়ে যদি কোনো সংশয় থাকে, নির্বাচন যদি খারাপ হয়, তার প্রধানতম দায় ডক্টর ইউনূস সরকারের। সরকার চাইলে ভালো নির্বাচন হবে, সরকার চাইলে ভালো নির্বাচন হবে না। এজন্যই মজার ব্যাপার, এনসিপিও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত। তারাও তত্ত্বাবধায়ক সরকার চায়, বিএনপি চায়, সবাই চাই, এমনকি আওয়ামী লীগও এখন চায়। আওয়ামী লীগ যদি থাকতো, তারা যদি নির্বাচন করত, তারাও আসলে তত্ত্বাবধায়ক সরকার
চাইছে, অলরেডি প্রকাশ্যে তারা বলেছে। সো এটা ইউনিভার্সালি আছে, তাতেই বোঝা যায় নির্বাচন কমিশন আসলে ম্যাটার করে না। কিন্তু এটা কেন করছেন তারা? কারণ তারা নির্বাচন বানচাল করার একটা পরিস্থিতি বা পিছিয়ে দেওয়ার একটা পরিস্থিতি তৈরির চেষ্টা অন্তত কারো কারোর মধ্যে আছে। আমি আগে বলেছি চাপগুলো দেওয়ার মাধ্যমে কিছু ল্যাভারেজ অর্জন করার চেষ্টা যদি হয়, দ্যাটস ফাইন। আমরা শুনি যে তারা বিএনপির কাছ থেকে সিটের ছাড় চান বা আরও কোনো নেগোসিয়েশন থেকে থাকতে পারে, আই এম নট কনফার্ম অ্যাবাউট দ্যাট। কিন্তু যদি সেটা হয়ে থাকে, ঠিক আছে, নির্বাচনে একটা ইস্যু দিয়ে চাপ তৈরি করে আরেক দল থেকে ল্যাভারেজ চাওয়ার চর্চাও আমি গণতান্ত্রিক পেরিমিটারের মধ্যে রাখি। কিন্তু এটাকে যদি ওই রকম চেষ্টার অংশ করা হয়, আমি সে আশঙ্কা বোধ করি, জেনে হোক, একটা অংশ হয়তো বোঝেনি না, কিন্তু একটা অংশ যদি জেনে বুঝে নির্বাচন পেছানো বা বানচাল করার খেলায় যারা আছেন তাদের সাথে অ্যালাইন্ড হন, এটা বিভৎস পরিস্থিতি হবে এবং এনসিপি রাজনৈতিক দল হিসাবে খুবই বিপর্যয়ের মধ্যে পড়বে বলে আমি একেবারেই নিশ্চিত। দেখতে চাই কারণ হলো এই বয়ান, আওয়ামী লীগের বয়ানটা, যেটা বিএনপির বিভিন্ন সমাবেশ এবং বিভিন্ন কর্মসূচিতে নিজ থেকে সহিংসতা করে সেটা দায় বিএনপির উপরে চাপিয়ে বিএনপিকে ক্র্যাকডাউন করার যে পুরনো তরিকা, আমি দেখেছি আমাদের দেশে কারো কারো মধ্যে ওই তরিকার সমর্থনে মাঠে নেমে পড়তে, এমনকি সরকার পক্ষের লোক না তারাও কিছুটা কনফিউজড। সে বয়ানটা আদতে হালে পানি পাচ্ছে না। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যে বিবৃতি দিয়েছে সেটা স্পষ্ট, এটা শেষে আসছি, আমরা অনেকেই হয়তো দেখেছি, কিন্তু আমি আরো অনেকগুলো ঘটনাকে, আরো অনেকগুলো বিষয়কে একত্র করে দেখাতে চাই। এই বয়ান হালে পানি পাচ্ছে না। আমরা খেয়াল করেছি কিনা জানি না, 28 তারিখ মহাসমাবেশের পর 29 তারিখ বিভিন্ন দেশের প্রতিনিধিদেরকে সরকার ডেকেছিল। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় তো ছিল, আইনমন্ত্রী টন্ত্রী সহ অনেকে ছিলেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই মানে ওখানে যে ব্রিফিং হয়েছে, সেই ব্রিফিংয়ে মানে কূটনীতিকদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কূটনীতিক প্রশ্ন করেননি, কোনো কূটনীতিক প্রশ্ন করেননি। এবং হন্তদন্ত হয়ে, মানে আমি একটা জায়গা থেকে একটু পড়ি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে ওনারা 28 তারিখ রাতেই ইমেইলের মাধ্যমে জানিয়েছিল, তারপর আবার ডেকে আনছেন। তার মানে একটা জিনিস প্রাথমিকভাবে আমরা বুঝতে পারি যে বিদেশিদেরকে আমরা পাত্তা টাত্তা দেই না, আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, দেশ যেমন ইচ্ছা তেমন চালাবো, যাকে ইচ্ছা তাকে মারবো, যাকে ইচ্ছা তাকে ধরবো, যাকে ইচ্ছা তাকে খুন করবো, এটা আমার স্বাধীন দেশ, আমার স্বাধীন ইচ্ছা, সো কল্ড। এটা মুখের কথা। 28 তারিখে মেইল করে সব জানিয়েছেন, ভিডিও পাঠিয়েছেন, আবার ভিডিও দেখিয়েছেন, আবার হন্তদন্ত হয়ে সবাইকে ডেকেছেন এবং কেউ কোনো পাত্তা দেয় নাই, চুপ করে বসেছিলেন। চুপ করার মানে কি আমি একদম ওনাদের বয়ানই দেব। একই সাথে তখন 7 দেশের স্টেটমেন্ট নিয়ে যখন জিজ্ঞেস করা হয়েছিল, বলছে ওইটা আমরা পছন্দ করি না, এরকম দেওয়া উচিত না, ইত্যাদি ইত্যাদি, গলার নিচু করে আগ বাড়িয়ে যদি স্টেটমেন্ট দেয়া প্রশ্ন আসে তো আপনি ব্যবস্থা নেন, ইউ আর ভেরি স্ট্রং, আপনি যাতা করছেন না দেশের ভেতরে। কিন্তু না, গলা নিচু করে উনি বলছেন যে একটা চল আছে, সেটা না দেওয়াটাই প্রথা কূটনীতিতে, ব্লা ব্লা ব্লা। কিন্তু যে জায়গাটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আইনমন্ত্রী সে অনুষ্ঠানে ছিলেন এবং ওনার বক্তব্য জাস্ট পড়ে দিলে বোঝা যাবে আসলে এটাকে সরকার কিভাবে দেখে। সরকার এই মিথ্যাচারের সরকারও চরম মিথ্যাটা বলার পরও এর বেশি মিথ্যা বলতে পারেনি। আইনমন্ত্রী বলেন, আমরা এখানে বলছি না যে তাদের নীরবতা মানে তারা সব বিষয়ে একমত হয়েছেন, আমরা এমনও বলছি না যে নীরবতা মানে তারা আমাদের সাথে একমত না। আমরা যেটি বলেছি ওনাদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা কোনো প্রশ্ন করেননি। তার মানে আমরা যতটুকু বুঝতে পারি, আমরা যে ব্যাখ্যা দিয়েছি সেটি অন্তত পরিষ্কার হয়েছে। ওনারা বিষয়টি মেনে নিয়েছেন বা নেননি সেটাই বলার দায়িত্ব আমাদের না, সেটি দায়িত্ব ওনাদের। তার মানে গায়ের জোরেও বলতে পারছেন না, যেমন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তারা সব স্তব্ধ হয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি, নাকি এই কারণেই প্রশ্ন করেন, কিন্তু আইনমন্ত্রী জেনুইন কথাটা বলছেন, মানে এটাও মিথ্যা কথা। ওনারা বুঝতে পেরেছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজে এসব কথা পাত্তা দেয় না, তারপরও এতটুকু বলেছেন, তাতে বিরাট সংশয়ের ব্যাপার আছে। এই যে আপনি এত কিছু দেখালেন, তারপরও কেন আপনার কনফিউশন বুঝতে পারি আমরা। প্রত্যেকের অল্টারনেটিভ সোর্সেস আছে। পৃথিবীর যেসব দেশ বাংলাদেশে সরকারের ভাষায় নাক গলায়, সে দেশগুলো পৃথিবীতে বহু উঁচু জায়গায় গেছে এবং কিভাবে কাজ করতে হবে। প্রায় বলি কথাটা, আপনি আমেরিকা বা ইউরোপের কোনো দেশ, তারা দেশে যা করছে সেটার সমালোচনা করতে পারেন, কিন্তু ওদেরকে স্টুপিড মনে করেন না। এটা আওয়ামী লীগের লোকজনের নেতা টেতাকে আমি টকশোতে বসে সামনাসামনি বলেছি, এটা ব্যাড, এটা খুব বাজে প্র্যাকটিস। ওরও অল্টারনেটিভ সোর্স আছে, সব তথ্য কত সোর্স আছে সেটা জাতিসংঘের যে স্টেটমেন্টের কথা বলছি সেখানেই আছে, আমি সেখানে আসবো। এরপর পরই আমরা দেখেছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে, দুটো, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি, দুটোই কি বলছে সেটাও খুব জরুরি। তার মানে সরকার যে বয়ান করছে
অ্যামনেস্টি বিবৃতিতে আমি শুধু হেডলাইনটুকু পড়ি, মানবজমিন যেটা করেছে, বাংলাদেশে বিক্ষোভকালে মৃত্যু, গ্রেপ্তার, দমন পীড়ন বন্ধ করতে হবে। সোজা সাপটা, এটাকে ধরে গ্রেপ্তার, দমন পীড়ন, তার মানে হলো সরকার যে বয়ান করছে আমরা তো যারা সন্ত্রাস করেছে তাকে ধরছে না, এটা কেউ খাচ্ছে না, এটা কেউ পাত্তা দিচ্ছে না। তারপর ধরুন হিউম্যান রাইটস ওয়াচের যে স্টেটমেন্ট, সেটার হেডলাইন 28 মানে মানবজমিন যেটা করেছে বাংলায় বলছি, 28 অক্টোবর অপ্রয়োজনে শক্তি প্রয়োগ করেছে পুলিশ, রাজবন্দীদের মুক্তি দাবি। ভেতরে আরো অনেক কঠোর কথাবার্তা আছে, আমি সব পড়তে যাচ্ছি না, কারণ হলো আমার আরো কয়েকটা জায়গায় আসতে হবে। খেয়াল করে স্ট্রেইট বলেছে 28 তারিখ অপ্রয়োজনে শক্তি প্রয়োগ করেছে। ইনস্ট্যান্টলি যে ভিডিওটা করেছি সেখানেও আমি বলেছি একই কথাই, অপ্রয়োজনে প্রয়োগ করেছে। এবং যদ্দূর ঘটনা ঘটেছে সেটা কিভাবে ঘটেছে আমরা এখন জেনে গেছি, তারপরও ওই মহাসমাবেশ পণ্ড করার কোনো প্রয়োজন ছিল না। খুব সোজা সাপটা কথা, সবাই বোঝে, সবার তথ্যের জায়গা আছে। এরপর জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধি এক প্রশ্নের জবাবে মহাসচিবের পক্ষ থেকে জানিয়েছেন, এটা শুধু হেডলাইনটুকু পড়ে রাখি, বাংলাদেশে নির্বিচারে আটক ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। সহিংসতা বন্ধ করতে বলবেনই, এবং সহিংসতাটা কে করেছে সেটা নিয়ে আমাদের সেই মূল আলোচনাটা। কিন্তু ওখানে নির্বিচারে আটক মানে আপনি বয়ান তৈরি করতে চাইছেন, গতকাল প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে এই বয়ানটাই তৈরি করতে চেয়েছে অগ্নি সন্ত্রাসী, তাদের সাথে আলোচনা তো হবেই না, তাদের হাত পারলে পুড়িয়ে দেওয়া হবে, অথবা মানে তার বিরুদ্ধে ক্র্যাকডাউনের ন্যায্যতা তৈরি করা। এই জন্য আমি প্রথম দিন থেকে একটা কথা বলার চেষ্টা করছি, এটা 13-14 সাল না, আপনি এগুলো করবেন, বিএনপির উপরে দায় চাপিয়ে দেবেন এবং এগুলো সবাই খাবে এবং সবাই এরপর বিএনপি যাচ্ছে তাই এটা বলবে না। ঘটনা অনেক দূর গড়িয়ে গেছে, এই পৃথিবীর ওই জায়গায় নাই। ফর গডস সেক আওয়ামী লীগ আসলে এটা বুঝতে পারছে না, কারণ যে বললাম সেই বোমাটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের স্টেটমেন্ট। আমরা একটু নোটটা দিয়ে রাখি, এই মানবাধিকার হাই কমিশনে কিছুদিন আগে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অধিকার আদিলুর এবং এলান এই দুজনের ব্যাপারে স্টেটমেন্ট দিয়ে স্ট্রেইট কাট বলেছে বাংলাদেশে বিচার বিভাগ ব্যবহার করে, আমি বহুবার আপনাদেরকে এটা দেখিয়েছি, একটু মনে করিয়ে দেই, হয়রানি করা হচ্ছে ডক্টর ইউনূস এবং আদিলুর এবং এলানদেরকে। একদম কোনো রাগ ঢাক নেই, এবং জাতিসংঘকে আলাদাভাবে দেখতে হবে। আপনি যখন আমেরিকা কিছু বলে, ইউরোপিয়ান ইউনিয়ন কিছু বলে বা অন্য কোনো দেশ কিছু বলে, আপনি বলতে পারেন যে এটা আপনি নাক গলাচ্ছেন, আমেরিকান রাষ্ট্রদূত যখন এটা করে সেটা করে, অন্য কোনো রাষ্ট্রদূত করে, ভিয়েনা কনভেনশন লঙ্ঘিত হয়েছে আওয়াজ তোলেন, আওয়াজ না তুলে বের করে দিলেই সবচেয়ে ভালো হয়, বহিষ্কারের বহুত নজির আছে, আপনি এত শক্তিশালী সেটা করেন। যাই হোক, এই যে অভিযোগটা করেন সেটা জাতিসংঘের ক্ষেত্রে খাটে না, কারণ আপনি জাতিসংঘের একটা সদস্য রাষ্ট্র, আপনি জাতিসংঘের যে চার্টার সেটা মেনে নিয়েছেন, এবং সেখানকার মানবাধিকার হাই কমিশন বলছে, হেডলাইন মানবজমিন করেছে এরকম, 28 অক্টোবর ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের বিবৃতি, মুখোশধারী হামলাকারীরা ক্ষমতাসীন দলের সমর্থক। এটাকে কিভাবে বলা হচ্ছে আমি সেটা একটু পড়ি। ওই স্টেটমেন্টে বলা হয়েছে, চলমান সহিংসতায় বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন, নিহতদের মধ্যে পুলিশ সদস্য, পথচারী ও বিরোধী দলের কর্মীরা রয়েছেন। গত 28 অক্টোবর বিরোধী দলের বিক্ষোভকারীদের প্রধান বিচারপতি সহ অন্য কয়েকজন বিচারকের বাসভবনে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রায় 30 জন সাংবাদিক, বিক্ষোভকারী ও মোটরসাইকেলে চড়ে আসা মুখোশধারী ব্যক্তিদের হাতে লাঞ্ছিত হয়েছেন। ধারণা করা হচ্ছে এই হামলাকারীরা ক্ষমতাসীন দলের সমর্থক। এদিকে বিরোধী দলের বিক্ষোভের সময় পুলিশ কি ইউজ করেছে সেগুলো বলা হয়েছে। পুলিশের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয় হাই কমিশন কার্যালয় বলছে, পুলিশ যেন খুব প্রয়োজন হলে তবেই বল প্রয়োগের সিদ্ধান্ত নেয়, এমন সিদ্ধান্তের পেছনে বৈধতা ও সতর্কতা থাকা বলে জরুরি। আরও কথাবার্তা আছে, সেগুলো পরে আসছে, কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে হেলমেট পরে যে হামলা হয়েছে, এগুলো অভিযোগের কথা ওনারা বলছেন। ওনাদের এক্স্যাক্ট বাক্যটা হচ্ছে এরকম, ধারণা করা হচ্ছে এই হামলাকারীরা ক্ষমতাসীন দলের সমর্থক ছিলেন। বিএনপির যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সহিংসতা হয়ে বিএনপির লাভ কি ক্ষতি হয়েছে না সরকারের লাভ হয়েছে, এগুলো আমরা খুব ভালো বুঝি। এটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো, যে বিএনপি কেউ বলছেন বিএনপি কি ফাঁদে পা দিয়েছে ইত্যাদি ইত্যাদি, একটা ভুল আলাপ, সেই জায়গাটায় আসবো, ওটা আরেকটা ভিডিও আমি করছি, খুব দ্রুতই করবো, কারণ এখন এই জিনিসগুলো কথা বলা জরুরি। কিন্তু এখানে আমরা খেয়াল করি, বিএনপি যেভাবে তার আন্দোলনটাকে অর্গানাইজ করছিল, বিএনপি যেভাবে তার আন্দোলনটাকে নিয়ে যেতে চাইছিল, সেখানে কাণ্ড ঘটিয়ে সরকারের একটা বাহানা তৈরি হয়েছে যে সরকার এবার ক্র্যাকডাউন করতে পারে, অগ্নি সন্ত্রাস করেছে, বিচারপতির বাড়িতে হামলা করেছে, অনেক আলোচনা হয়েছে যে এই সংঘাতময় পরিস্থিতি ওখানে পাহারা করেছিল এবং
নানাভাবেই অনেকে মানে এটা দেখিয়েছেন। বাসে আগুন দেওয়ার ভিডিও করেছে, যেখানে প্রকাশ্য স্টেটমেন্ট আছে ডিবির ভেস্ট পড়ার লোক আগুন দিয়েছে, আগেও একই ঘটনা ঘটেছে, হোয়াট এভার। এখন জাতিসংঘ বলছে সরকার দলীয় লোকরা হেলমেট পরে এই কাজ করেছে। মানে হেলমেট বাহিনীর যে তথ্য, আজকে তো নতুন না এটা, সেই কোটা সংস্কার আন্দোলন যখন হচ্ছে, কোটার চেয়ে বেশি হচ্ছে নিরাপদ সড়কে, বিশেষ করে নিরাপদ সড়ক যে আন্দোলন, বাচ্চাদের উপরে, সাংবাদিকদের উপরে হেলমেট পরা বাহিনী নেমে পিটিয়েছিল, আমাদের সবার এখনো স্মৃতিতে থাকা উচিত। 5 বছর হয়ে গেছে, একটু আমরা রিকল করে নেই। এখনো প্রচুর ডকুমেন্ট আছে ওখানে, প্রত্যক্ষদর্শী আছে। সেই হেলমেট বাহিনী কে, কারা, বহু জায়গায় এই হেলমেট এখন ওদের ব্র্যান্ডিং হয়ে গেছে। সেই হেলমেট বাহিনী কারা, এটা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন তার কার্যালয়ের স্টেটমেন্টে বলা হয়েছে। সুতরাং সবগুলো ঘটনা যদি একত্র করি, আমি আবার প্রথম থেকে আসি, আপনি কূটনীতিকদেরকে ব্রিফ করেছেন, তারা পাত্তা টাত্তা দেয় নাই, কোনো রকমে থেকে চলে গেছে। আইনমন্ত্রী নিজেও খুবই কনফিউজ আসলে ওনারা বুঝেছেন বেল নাই ওনাদের আর। 2 হচ্ছে এর পরপরই অ্যামনেস্টি এবং হিউম্যান রাইটস ওয়াচ, দুটোই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো মানবাধিকার সংস্থা। তারা ক্লিয়ারলি সরকারের দমন পীড়নকে কন্ডেম করছে, গ্রেফতারকে কন্ডেম করছে, করে বিবৃতি দিচ্ছে। জাতিসংঘের মহাসচিব স্টেটমেন্ট দিয়েছে এই আরবিট্রারি গ্রেফতার টেফতার সবকিছুর বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে। অ্যান্ড ফাইনালি, উইচ ইজ আ বম্ব, আমি শুরুতে যেটা বলেছি এটা অ্যাটম বোমাও বলতে পারেন কেউ, যেখানে বলা হচ্ছে এই তথাকথিত হামলাগুলো সরকারি লোকজন করছে, সেটা তাদের ধারণা। সুতরাং বিএনপির ওপরে সন্ত্রাসের তকমা দিয়ে ক্র্যাকডাউন চালাবো, এবং আমাদের অনেক মোটামুটি নিউট্রাল মানুষ, সরকার বিরোধী মানুষের একটু কনফিউশন যে না এটা করে তো আসলে ক্ষতি হয়ে গেল, ব্লা ব্লা ব্লা, খাচ্ছে না ন্যারেটিভটা। আপনি একটা কৌশল দিয়ে একবার সফল হয়েছেন 13, 14-তে, 15-তে, তাই ধারণা করে নিচ্ছেন বা ধরে নিচ্ছেন এটাও ব্যর্থ না। পৃথিবীটা ওই জায়গায় নাই। আওয়ামী লীগের বাস্তবতাটা বোঝা উচিত, বোঝে না, বুঝবে না আসলে। প্রত্যেকটা স্বৈরাচার একটা আইভরি ক্যাসল বলে এটাকে, মানে একটা আইভরি তৈরি দুর্গ, কথাটা এটা আক্ষরিক মানে এটা ব্যাপারটা এরকম না। আপনি আসলে আইসোলেটেড একটা রিয়ালিটিতে বসবাস করতে শুরু করেন। তো স্বৈরাচার ওইভাবেই বসবাস করে। সুতরাং স্বৈরাচার ওইভাবে থাকতে থাকতে সে আসলে বুঝতে পারে না বাইরে কি পরিবর্তন হয়েছে, এবং পরিবর্তন হচ্ছে অজস্র সাইন সিমটম আমাদের সাথে আছে, পাশে আছে, কিন্তু আপনি এগুলো বিশ্বাস করেন না, এবং আপনি বিশ্বাস করতে শুরু করেন আপনি পেরে যাবেন আগের মতো করে। আগে তো সফল হয়েছেন। আমি এটুকু বলে শেষ করে বহুবার বলেছি, দ্য উইনার এফেক্ট বলে একটা কথা আছে, এটা ফিজিওলজিক্যাল ব্যাখ্যাও আছে। আপনি যখন জিততে থাকেন তখন আপনি মনে করেন সববার জিতবেন, এটা আপনার জেতার প্রবাবিলিটি বাড়ায়। আবার এটাই আপনাকে ডিজাস্টার করিয়ে দিতে পারে, এমন জায়গায় আপনি জেতার চেষ্টা করেন যে যুদ্ধ আপনি আসলে অনেক আগেই হেরে গেছেন। এই সরকার হেরে যাওয়া একটা যুদ্ধ জেতার চেষ্টা করছে, লাভ নেই।